নতুন বউকে নিয়ে শ্রীনু তো অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে বাসর রাতেই নতুন বউয়ের ঘাড়ে ভর করা এক সিরিয়াল পাগল ভূত। ঠিক রাত 9টা বাজলেই ভূতের সিরিয়াল দেখা শুরু হয়ে যায়। এই সময় কেউ ডিস্টার্ব করলেই তার অবস্থা খারাপ করে দিত ওই ভূত। দেখা যায় ধীরে ধীরে গ্রামের সব বউদের ঘাড়েই এই সিরিয়াল পাগল ভূতেরা ভর করে বসে। এবার তো সব পুরুষেরা পড়ে যায় বিপাকে। তারা সবাই এসে হাজির হয় এক মহিলা তান্ত্রিকের কাছে। কিন্তু এই মহিলা তান্ত্রিক কি পারবে তাদেরকে এই ভূতেদের উৎপাত থেকে বাঁচাতে, নাকি এবার তারা পড়ে যাবে আরো বড় বিপাকে? সেটাই দেখবো আজকের গল্প শুভামে। শুরুতে একটা পরিবারকে দেখা যায় যেখানে একজন বৃদ্ধ দাদিমা মৃত্যু শয্যায় ছিল। তাই তার নাতি তার পাশে বসে খুব কান্নাকাটি করছিল আর ভগবানের নাম নিতে বলছিল। কিন্তু হঠাৎ করে তার দাদি সবাইকে চমকে দিয়ে টিভি অন করার ইশারা করে। সেটাও ঠিক রাত 9টার সময়। আর সেখানেই একটা টিভি সিরিয়াল শুরু হয়ে যায় যেখানে সীতা আর রাজাবাবু নামে দুই নায়ক নায়িকা ছিল। তাদের মধ্যে বিচ্ছেদের দৃশ্য দেখানো হয় আজকের এপিসোডে। আর এই দৃশ্য দেখার সাথে সাথেই দাদিমা তো উঠে বসে আর আচ্ছা মতো গালিগালাজ করতে থাকে। সবাই তো এসব দেখে অবাক। দাদিমা বলছিল, বোকা নাকি, কেন এরকম করলো, কেন শান্তিতে বাঁচতে দিচ্ছে না, আমি চাই তুই মরে যা ফাঁস দিয়ে। তো এরকম অনেক আজে বাজে কথা বলতে থাকে সে তো এভাবেই তার রাগ ঝাড়ছিল। তো এই সিরিয়ালের নাম হচ্ছে জনম জনমের বন্ধন, যার আবার নতুন একটা সিজন আসবে। আর সেখানেই সীতা আর রাজাবাবুর মিলন দেখা যাবে। তাই সবাইকে রাত 9টার সময় টিভি পর্দার সামনে থাকতে বলা হয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তখন শ্রীনিবাস নামের একজন ছেলেকে দেখি। সে একটা প্রোগ্রাম করছিল যেখানে দর্শকরা কল করবে আর শ্রীনিবাস বা শ্রীনু কিছু প্রশ্ন করার পর সঠিক উত্তরদাতাকে গিফট দিবে। কিন্তু শ্রীনু যে সমস্ত প্রশ্ন করত তার উত্তর তো কোনো দর্শকই দিতে পারত না। যেমন টিভিতে একটা গান চালিয়ে দিত, তারপর দর্শককে প্রশ্ন করত যে বলতো এখানে নায়িকা কয়বার নিজের ভ্রু নাড়িয়েছে। এসবের উত্তর কি কেউ দিতে পারে? তো এইরকমই অদ্ভুত প্রশ্ন করায় তার ভিউয়ার্স কখনোই গিফট পেত না। যাক, তো এই প্রোগ্রাম শেষে শ্রীনু তার ফ্রেন্ডকে বলতে থাকে, আমার গলা তো শুকিয়ে গেল চেঁচামেচি করতে করতে। তার ফ্রেন্ড বান্টি তখন বলে, তাহলে তুমি এরকম কেন করো, আমাকে উপস্থাপনের কাজ দিয়ে দাও, আর তুমি তো এই টিভির মালিক, তাহলে তোমাকে উপস্থাপন কেন করতে হবে? শ্রীনু বলে, উপস্থাপন করা কি তোমার কাছে এত সহজ মনে হয় নাকি? আমার পরিশ্রমের কারণে আমাদের এই টিভি চ্যানেল এত ফেমাস, না হলে আমাদের টিভি চ্যানেল এতদূর পর্যন্ত কখনোই আসতো না। তাই আমি আরো হার্ড ওয়ার্ক করতে চাই, বেশি বেশি কাজ করব আরো বেশি ফেমাস হওয়ার জন্য। এদিকে আমরা আরেকটা কাপলকে দেখি। সেই দুজনের মধ্যে স্ত্রীর নাম হলো গায়ত্রী আর তার স্বামী ভেঙ্কটেশ। গায়ত্রীকে তার হাজবেন্ড খুব একটা মূল্য দেয় না, ঘরে আসে খায় দেয় আর আবারও চলে যায়, এরকমই তাদের সম্পর্ক। গায়ত্রী আজ বলেছিল তার মিক্সারটা খারাপ হয়ে গেছে, ঠিক করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তার হাজবেন্ড বলে, তোমার হাতই তো ঠিক মতো কাজ করছে, তাহলে হাত দিয়েই মশলা পেশা শুরু করে দাও, মিক্সারের কি দরকার? তো এই হচ্ছে গায়ত্রীর হাজবেন্ডের মন মানসিকতা। তারপর আমরা আর একটা কাপল দেখি। সেখানেও দুজন আছে স্বামী স্ত্রী, যাদের নাম ফারিদা এবং শাহজাহান। কিন্তু এখানে ফারিদা হচ্ছে সিরিয়াল আসক্ত, এতটাই আসক্ত যে সিরিয়ালে যে সমস্ত কস্টিউম আসে সেই সব কিছু তার কিনতে ইচ্ছে হয়। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব লেগে থাকে। তো আজ শ্রীনু আসে মেয়ে দেখতে। দেখা যায় তার হবু স্ত্রী বাল্লি একটা ব্যাংকে জব করে। তো তারা দুজন আলাদা কথা বলার জন্য একটু ছাদে আসে। সেখানে অনেক কথা বলে তারা। সবশেষে শ্রীনু বলে, আমার ব্যাপারে তেমন কোনো স্পেশাল কিছু নেই, আমার একটা কেবল চ্যানেল আছে আর ব্যাংকে 7 লাখ টাকা লোন। তখন বাল্লি বলে, শুধু লোনই তো আছে তাই না, সমস্যা নেই, আমরা দুজন মিলে সেটা চুকিয়ে দিব। তো এখানে শ্রীনু বুঝতে পারে যে মেয়ে তাকে পছন্দ করেছে, তাই তো এমন কথা বলছে। তো বাড়ি ফিরেই শ্রীনুকে তার মা বলে, এই মেয়ে খুব একটা ভদ্র নয়, বড়দের সামনে কিভাবে বসতে হয়, আচরণ করতে হয় কিছুই জানে না, আমার মনে হয় সে আমাদের পরিবারের জন্য সঠিক পছন্দ না। শ্রীনু তখন বলে, দেখো মা, সে হচ্ছে পড়াশোনা জানা জব করা মেয়ে, তার উপর কত দায়িত্ব আছে, কত স্ট্রেস আছে, তাই আমি তাকে পছন্দ করেছি, সে ভালো মেয়ে। আর আমি বলে দিচ্ছি, আমি কাউকে বিয়ে করলে তাকেই করব, আর কাউকে না। তো নাম্বার রাখো আর তাদেরকে কল করে বিয়ের জন্য হ্যাঁ বলে দিও। বাইরে এসে শ্রীনু আর বান্টি তখন দেখে তাদের কেবল টিভির প্রতিযোগিতায় নেমেছে ডিশ কুমার। কুমার তার নতুন টিভি চালু করেছে যেখানে বিভিন্ন
রকমের সিরিয়াল থেকে শুরু করে মুভিও দেখতে পারবে। শ্রীনু তো এইসব দেখে মন খারাপ করে বাড়ি চলে আসে। এরপরে নিজের রুম সেট আপ করে বিয়ের পর থাকার জন্য, যাতে করে তার বউয়ের কোনো ধরনের সমস্যা না হয়। তারপরে শ্রীনু তার দুই বন্ধু ভেঙ্কটেশ এবং শাহজাহানের সাথে বসে, তাদের সাথে নিজের বিয়ের কথা বলতে থাকে। শ্রীনু বলে, আমি তো তার প্রেমে পড়েছি একটা কথাতেই। সে আমাকে বলল শুধু লোনই তো, তাই না? সমস্যা নেই, আমরা দুজন মিলে পরিশোধ করব। আর এই কথার পরই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তাকেই করব, কারণ মেয়েটা আসলেই অনেক ভালো। ভেঙ্কটেশ আর শাহজাহান তখন বলে, তুই যে বিয়ে করবি, বিয়ে করার পর তোর বউয়ের সাথে কিভাবে আচরণ করবি বলতো? শ্রীনু এ কথা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে, মানে? শাহজাহান বলতে থাকে, ধর তুই অফিস থেকে এসে কফি চাইবি, তখন কিভাবে চাইবি একবার আমাদেরকে বলে দেখাতো। শ্রীনু এবার খুবই সুন্দর করে বলে যে, তোমার কি একটু সময় হবে? তাহলে আমাকে এক কাপ কফি করে দিও। যদি কষ্ট হয় তাহলে সমস্যা নেই, আমি নিজেই করে নিব। তো এই সব শুনে শাহজাহান আর ভেঙ্কটেশ বলতে থাকে, ধুর, এইভাবে বউয়ের সাথে কথা বললে চলবে না, বেশি দিন বিয়ে টিকবে না, বুঝলি? শ্রীনু তখন বলতে থাকে, কি বলছো তোমরা? আমি তো সুন্দর করে কথা বললাম, তাহলে কি সমস্যা? ভেঙ্কটেশ বলে, হ্যাঁ এটাই তো সমস্যা। বেশি ভালো আচরণ করলে স্ত্রীরা বোরিং ফিল করে, একটা সময় পর তোকে ছেড়ে চলে যাবে, বুঝলি? তাই এত ভালো আচরণ করা যাবে না। শ্রীনু এসব শুনে বলতে থাকে, এইসব কি বলতে চাইছো তোমরা? হ্যাঁ? ভেঙ্কটেশ বলে, দেখ, দুই রকমের পুরুষ হয়, এক হচ্ছে কমন পুরুষ আর দুই হচ্ছে আলফা পুরুষ। শ্রীনু তখন জিজ্ঞেস করে, এই আলফা পুরুষটা আবার কি জিনিস? শাহজাহান বলতে থাকে, আলফা মানে ধর টপ ব্র্যান্ডের। শ্রীনু বলে, আচ্ছা তারা কোথায় থাকে? শাহজাহান বলে, কোথায় থাকে মানে কি, তারা তো তোর সামনেই আছে। মানে আমি একটা আলফা আর ভেঙ্কটেশ একটা আলফা? শ্রীনু এসব শুনে বলতে থাকে, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেঙ্কটেশ তখন বলে, দেখ, আমি তোকে বুঝিয়ে বলছি। আলফা হচ্ছে পুরুষের সবচেয়ে ভালো কোয়ালিটির নাম। তারা নিজেদের পার্টনারকে ডমিনেট করে চলে, আর তার কথাই ঘরের শেষ কথা হয়, তার কথায় সবকিছু রেডি হয়। আর সবচেয়ে বড় কথা, সে কারো হেল্প নেয় না, বিশেষ করে নিজের স্ত্রীর থেকে তো একদমই হেল্প নেয় না। আর একটা ব্যাপার হলো, এই আলফা পুরুষরা নিজেদের সব ইমোশন নিজেদের মধ্যেই লুকিয়ে রাখে, যেমন সরি বলা, কষ্ট পাওয়া, ভালোবাসা দেখানো, এইসব কিছু নিজের মধ্যেই রাখে, সেই সব তার স্ত্রীর সাথে শেয়ারই করে না। শ্রীনু এসব শুনে বলে, তো আমি যদি আলফার মতো না হই তাহলে কি হবে? শাহজাহান বলে, কি হবে মানে কি? সব সময় তুই মাথা নত করে স্ত্রীর আঁচল ধরে থাকবি, আর পরে একদিন তোর স্ত্রী তোকে ছেড়ে কোন এক আলফা পুরুষের প্রেমে পড়ে যাবে। তাই আগে থেকেই বলছি, আলফা হওয়ার চেষ্টা কর। শ্রীনু তখন ভেঙ্কটেশকে বলে, এইসব কি বলছে সে? ভেঙ্কটেশ বলে, তোর কি মনে হয় আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি না? আমরা ভালোবাসা শুধু দেখাই না, কিন্তু ঠিকই ভালোবাসি, কারণ আমরা জানি যেমন খারাপই আচরণ করি না কেন তারা আমাদের ছেড়ে যাবে না। আর এভাবেই স্ত্রীদেরকে কন্ট্রোল করে রাখতে হয়, না হলে তারা মাথায় চড়ে বসে। এখন বুঝলি আলফা হওয়ার ব্যাপারটা কি? এবার তো এই দুই বন্ধু বেশ ভালোই ব্রেন ওয়াশ করে ফেলে শ্রীনুর। আলফা হওয়ার বুদ্ধি দিয়ে শ্রীনুর মতো ভালো মানুষেরও মাথাটা খারাপ করে দেয়। অন্যদিকে দেখা যায় ওয়াল্লির মেকআপ করে দিচ্ছিল ফারিদা, আর সেখানে গায়ত্রীও ছিল। ওয়াল্লি তখন ফারিদাকে বলে, বাহ, খুব সুন্দর করে মেকআপ করো তো তুমি, কোথাও শিখেছো নাকি? ফারিদা বলে, আরে না, সিরিয়াল দেখেই শিখেছি। আমি তো ভাবছিলাম নিজে একটা পার্লার খুলবো। ওয়াল্লি এটা শুনে বলে, তাই নাকি? খুব ভালো সিদ্ধান্ত, খুলে ফেলো। আর যদি কোনো লোন লাগে তো আমি হেল্প করে দিব, কোনো সমস্যা নেই। গায়ত্রী তখন বলতে থাকে, আচ্ছা তোমরা স্বামী স্ত্রী দুজনই কি জব করবে? কিন্তু তোমার কি দরকার জব করা ওয়াল্লি? তোমার নিজের কাছে তো আর টাকা থাকবে না, সব তো তোমার হাজবেন্ডকে দিয়ে দিতে হবে। তাই আমার মনে হয় শুধুই তুমি সময় নষ্ট করবে। বিয়ের পর যদি পারো তো নিজের জন্য কিছু টাকা রেখে দিও। কিন্তু ওয়াল্লি এসবে তেমন কোনো পাত্তা দেয় না। এরপরই দেখা যায় ওয়াল্লি আর শ্রীনুর বেশ ধুমধাম করে বিয়ে হয়। সেখানে তো সবাই উপস্থিত ছিল, তারা সবাই তাদেরকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করে। এবার বিয়ের রাতে শ্রীনু খুব চেষ্টা করে আলফা টাইপ আচরণ করতে, যেমনটা তার বন্ধুরা তাকে শিখিয়েছিল, কিন্তু তার কথাবার্তায় খুব একটা কান দেয় না ওয়াল্লি। আর এরকমই কথার মাঝে যেই মুহূর্তে ঠিক রাত 9টা বাজে, তখনই ওয়াল্লি টিভি অন করে ফেলে। আর সে এমন ভাবে বসে সিরিয়াল দেখছিল যেন তাকে ভূতে ধরেছে। শ্রীনু তো তাকে অনেকবার ডাকছিল, কথা বলছিল, কিন্তু তার কোনো কথারই উত্তর দেয় না ওয়াল্লি। শ্রীনু যখন বলে যে, তুমি কি এসবই দেখবে সারা রাত? আজ আমাদের বিয়ের রাত আর তুমি সিরিয়াল দেখছো? এটা শুনেই তো ওয়াল্লি রেগে যায় আর বলে, চুপ থাকো। তাই শ্রীনুও তখন বিরক্ত হয়ে সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু পরদিন সকালেই দেখা যায় একেবারে স্বাভাবিক হয়ে ওঠে ওয়াল্লি। এরপরে সে দ্রুত রেডি হয়ে নিচে চলে আসে আর শ্রীনুকে বলে, কি
গতরাতে তুমি জলদি ঘুমিয়ে গেলে যে, ক্লান্ত ছিলে নাকি? শ্রীনু বলে না, কিছু না। ভাল্লি তখন তার শাশুড়িকে বলে, মা আমাকেও একটা দোসা বানিয়ে দিবেন, আসলে আমার অফিসে যেতে হবে তো, একটু লেট হয়ে যাচ্ছি। শ্রীনুর মা তখন কিছু বলতে না পেরে বলে, হ্যাঁ দিচ্ছি। ভাল্লি তখন টিভিতে সিরিয়াল দেখে হাসতে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারি না কিছু মানুষ এরকম সিরিয়ালের পেছনে কেন পাগল থাকে। এসব সিরিয়ালে কি রয়েছে যে পাগলের মতো দেখতে হবে? শ্রীনু তো তার এই কথা শুনে এবার একেবারে কনফিউজড হয়ে যায়, কারণ ভাল্লি নিজেই তো রাতের বেলা সিরিয়াল দেখছিল আর সময় নষ্ট করছিল। সিরিয়াল দেখার নেশায় সে তো তার সাথেও কথা বলেনি, তাহলে এখন কেন সিরিয়াল নিয়ে এসে মজা করলো? এদিকে ভাল্লি তো আবারও আর একটা দোসা চায় খাওয়ার জন্য। শ্রীনুর মায়ের তো তখন রাগ আর কন্ট্রোল হচ্ছিল না, কারণ সে তো আশা করেছিল ছেলের বউয়ের হাতে রান্না খাবে, কিন্তু এখন তো ছেলের বউকেই বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে তার। তাই শ্রীনুর দিকে তার মা চোখ রাঙিয়ে চলে যায়। তারপরে ভাল্লিকে নিয়ে বের হয় শ্রীনু। মাঝপথে ভাল্লি দেখে কুমার তার সাইনবোর্ডে শ্রীনুর টিভি চ্যানেল নিয়ে নেতিবাচক কথা লিখেছে। তাই সে কুমারকে গিয়ে বলে, চুপচাপ এইসব সরাও, না হলে ভালো হবে না, আর নিজের কাজ নিজের যোগ্যতায় করো, অন্যের নাম ভাঙিয়ে কেন করতে হবে? আমি যদি আর দেখি তাহলে এমন মার দিব নিজের নামই ভুলে যাবে। তো এখানে ভাল্লি আর কুমার একরকম ঝগড়াই করে ফেলে। শ্রীনু তখন ভাল্লিকে টেনে বাইরে নিয়ে আসে আর যাওয়ার সময় বলে, তুমি কেন তার সাথে রাগারাগি করলে? ভাল্লি বলে, তো আর কি করতাম? কেউ তোমার নামে কিছু বলবে আর আমি চুপ করে থাকবো? কখনোই না। তোমাকে কেউ অপমান করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। শ্রীনু তখন বলে, তোমাকে আসলে আমি যতটা সফট নেচারের ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি ততটাই রাগী। ভাল্লি বলে, তো তোমার কি সফট নেচারের মেয়ে পছন্দ? শ্রীনু বলে, না সেরকম কোনো ব্যাপার না। ভাল্লি তখন বলতে থাকে, আমি তো আগে স্কুলে একটা ছেলেকে রাগের মাথায় চুল ধরে মেরেছিলাম, আর আমি খুব ভালো গানও গাইতাম তখন। শ্রীনু এসব শুনে বলে, ও তাহলে তুমি গানও গাইতে পারো? ভাল্লি বলে, হ্যাঁ, কেন মা বাবা বলেনি আমি স্কুলের কম্পিটিশনে সবসময় সেকেন্ড হতাম? শ্রীনু তখন জিজ্ঞেস করে, কিন্তু সেকেন্ড কেন হতে, ফার্স্ট হতে না কেন? ভাল্লি এর উত্তরে বলে, ও আসলে তখন আমাদের প্রিন্সিপালের একটা মেয়ে ছিল, তাই তাকে ইচ্ছে করে ফার্স্ট পজিশন দেওয়া হতো, আর না হলে আমি ফার্স্ট হতাম। শ্রীনু এসব শুনে বলে, আচ্ছা তাহলে আজ আমি তোমার জাজ হচ্ছি, তাই আমাকে একটা গান শোনাও তো দেখি। ভাল্লি তখন বলে, না এখানে কিভাবে? শ্রীনু বলে, কেন, কি সমস্যা? ভাল্লি তখন বলতে থাকে, না না এখানে না, আমি তোমাকে রাতে গান শোনাবো। শ্রীনু তখন বলে, ঠিক আছে, আমি আসবো তোমাকে অফিস থেকে নেয়ার জন্য, এখন তাহলে আসি। ভাল্লিও বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো রাতের বেলা ভাল্লি শ্রীনুকে বলে, আমি আমাদের কেবল টিভির ব্যাপারে একটা আইডিয়া ভেবেছি, যার মাধ্যমে কুমারের তৈরি করা সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রীনু তখন জিজ্ঞেস করে, সেটা কি? ভাল্লি সম্পূর্ণ আইডিয়াটা বলতেই যাবে, তখনই শ্রীনুর মাথায় আলফা হওয়ার সেই ভূত চেপে বসে। তাই সে ভাল্লিকে কথা বলার সময় থামিয়ে দেয় আর বলে, থাক ভাল্লি, আমার তোমার থেকে হেল্প লাগবে না, আমি আমার কাজ ঠিকই সামলে নিতে পারবো। ভাল্লির তখন এসব শুনে মনটাই খারাপ হয়ে যায়। শ্রীনু তখন বলে, আচ্ছা এখন আমার জন্য গান গাও, আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি। ভাল্লি তখন গান গাইতে গিয়ে হেসে বলে, তুমি আমার দিকে তাকিয়ে থাকলে আমি গাইতে পারবো না, তুমি প্লিজ চোখ বন্ধ করো। শ্রীনু তখন বলে, এটা কি হলো? তুমি স্কুলে তো সবার সামনে গান গাইতে পারতে, তাহলে এখন একা আমার সামনে গাইতে লজ্জা লাগছে কেন? ভাল্লি বলে, জানি না, চোখ বন্ধ করো, আমি গাইছি তো। তো শ্রীনু চোখ বন্ধ করতেই তখন 9টা বেজে যায় আর ব্যাস, ভাল্লিও সোজা টিভি অন করে সিরিয়াল দেখতে বসে পড়ে। এসব দেখে শ্রীনু তো আজ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে রেগে মেগে বলে, এটা কি করলে? তুমি আজও সিরিয়াল দেখতে বসে পড়েছো? আমরা তো এখানে কথা বলছিলাম, তুমি গানও শোনাতে চাইলে, আর হঠাৎ তুমি মাঝখান থেকে সিরিয়াল দেখতে বসলে। তুমি কি আমার কথা পাত্তা দিচ্ছ না? ভাল্লি তো তখনও কোনো রেসপন্স করে না আর এক ধ্যানে টিভি দেখে যায়। তাই শ্রীনু এবার রেগে মেগে টিভি অফ করে দেয়। ভাল্লিও উঠে আবারও অন করে বসে পড়ে নিচে। শ্রীনু তখন আবারও টিভি অফ করতে যায়, কিন্তু তখনই ভাল্লি রেগে মেগে খাট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর চিৎকার করে বলে, এই সিরিয়াল বন্ধ করবি না, আমি বলছি কিন্তু এই সিরিয়াল বন্ধ করলে ভালো হবে না। এই সব দেখে তো শ্রীনু এবার প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে এক কোণে গিয়ে বসে থাকে। পরদিনই তারা 3 বন্ধু একসাথে হয়। শ্রীনু তখন ভাল্লির ব্যাপারে বলার আগেই শাহজাহান বলে, এই তোমরা কি জনম জনমের বন্ধন সিরিয়াল সম্পর্কে জানো? ভেঙ্কটেশ বলে, মানে তুইও কি সিরিয়াল দেখা শুরু করলি নাকি? শাহজাহান তখন বলে, আরে না ভাই, আমার স্ত্রী এই সিরিয়াল দেখলেই কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে, আমি তো একরকম আতঙ্কেই আছি। এসব শুনে শ্রীনু বলে, আমার স্ত্রীও তো একই রকম করছে সিরিয়ালটা দেখে। শাহজাহান বলতে থাকে, আর আমি মিথ্যা বলছি না,
একবার আমি খেলা দেখার জন্য রিমোটটা লুকিয়ে রেখেছিলাম, তাই ফারিদা আমার উপর চালের বস্তা ফেলে দিয়ে ভয়ঙ্কর আচরণ করেছিল। আমি তো একটুর জন্যই মরে যাচ্ছিলাম। শ্রীনু বলে, আর আমার সাথে এত বড় ঘটনা হয়নি, কিন্তু ভাল্লি সত্যিই খুব রেগে যায় এই সিরিয়াল দেখার সময় কিছু করলে। ভেঙ্কটেশ এসব শুনে বলে, পাগল নাকি তোরা, এসব কি বলে যাচ্ছিস? আর শোন, সব মহিলারাই এক হয়, তাই একরকম আচরণ করছে আর কি, আর তো কিছু মনে হচ্ছে না আমার। আর তোমরাই নাকি বললে স্ত্রীদের কন্ট্রোল করবে, আর এখন উল্টো ভয় পাচ্ছ। কিছু তো আমার থেকে শেখো ভাই। তখন শ্রীনু আর শাহজাহান বলে, এই তুই আজ নাইট ডিউটি বাদ দিয়ে ঘরে যা, আর ঠিক সিরিয়ালের টাইমে তোর বউকে বল কফি এনে দিতে, তখন দেখবো তোর আলফা পুরুষের কি হয়। ভেঙ্কটেশ তখন বলে, কাকে চ্যালেঞ্জ দিচ্ছিস ভাই? আমি হচ্ছি আলফা, আর তোরা আমার ধারে কাছেও আসতে পারবি না, বুঝলি? তো চল, আজ তোদেরকে আমি দেখাবো কিভাবে স্ত্রীকে কন্ট্রোল করতে হয়। এবার তো জানালার বাইরে দাঁড়িয়েছিল শাহজাহান আর শ্রীনু, আর ঠিক 9টা বাজতেই ভেঙ্কটেশ গায়ত্রীকে বলে, আমার জন্য কফি বানিয়ে আনো তো। কিন্তু গায়ত্রী তখন খুব অদ্ভুত ভাবে তার কথায় কান্না দিয়ে একটা চেয়ার টেনে আনে। বাইরে থেকে শ্রীনু আর শাহজাহান ভাবছিল এখন কি চেয়ার দিয়ে ভেঙ্কটেশের মাথা ফাটিয়ে দিবে, কিন্তু না, গায়ত্রী তো চেয়ার নিয়ে জনম জনমের বন্ধন সিরিয়ালটা অন করে। ভেঙ্কটেশ তো এটা দেখে অবাক, আর সেই সাথে তার বন্ধুদেরকে দেখাতে হবে তার স্ত্রী তার কথায় উঠে বসে, তাই সে এবার উঠে রাগারাগি করে রিমোট থেকে ব্যাটারি খুলে ফেলে দেয়। আর ব্যাস, মাথা খারাপ হয়ে যায় গায়ত্রীর। সে উঠে বারবার বলে, ব্যাটারি দে, ব্যাটারি দে। কিন্তু ভেঙ্কটেশ বলে, এই কি করছো? হ্যাঁ, তুমি আমার কথা অমান্য করার সাহস কোথা থেকে পেলে? বেশি বাড়াবাড়ি করলে আমি এক ঘুষি দিব আর তুমি বাতাসে উড়ে যাবে। গায়ত্রী তো তখনও কোনো কথা না শুনে শুধু ব্যাটারি ব্যাটারি করছিল। বাইরে থেকে শাহজাহান আর শ্রীনু বলে, ভাই ব্যাটারি দিয়ে দে, না হলে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ভেঙ্কটেশের তো ইগো হার্ট হচ্ছে, তাই সেও ব্যাটারি দিবে না, সে তো উল্টো তাকে বকাবকি করে যায়। তো এরই এক পর্যায়ে দেখা যায় গায়ত্রী খুব রেগে যায়। এরপরই সে ভেঙ্কটেশের গলা ধরে তাকে ছুঁড়ে ফেলে। এবার তো ভেঙ্কটেশ ভয় পেয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারে যে তার স্ত্রীকে হয়তো কিছু একটা ভর করেছে। গায়ত্রী তো আবারও এগিয়ে আসছিল ব্যাটারি ব্যাটারি করে। সে তো তাকে ফ্রিজ দিয়ে চাপা দিয়ে প্রায় মেরেই দিত। তবে তখনই শ্রীনু আর শাহজাহান সেই সিরিয়াল চালিয়ে দেয়, আর গায়ত্রীও তখন মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে যায়। পরদিনই দেখা যায় 3 বন্ধু এক হয়, এই নিয়ে কথা বলতে থাকে। শাহজাহান বলে, এবার বলো তো এসব কি হচ্ছে? আমাদের স্ত্রীরা এই সিরিয়াল দেখলে এরকম অদ্ভুত আচরণ কেন করে, একেবারে যেন অন্য মানুষ হয়ে যায়। শিনু বলে, আমরা কি এ ব্যাপারে কাউকে বলবো হেল্পের জন্য? ভেঙ্কটেশ এটা শুনে বলে, পাগল হয়েছ? যদি বাইরের কেউ জানে যে আমরা 3 জন আমাদের স্ত্রীর হাতে মার খাই, তাহলে তো আমাদের মান সম্মানের কিচ্ছু বাকি থাকবে না। অন্য কিছু ভাব কি করা যায়। শিনু তখন বলে, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমাদের 3 জনের সাথেই কেন হচ্ছে। এমন নয় তো যে আমরা বাইরে গিয়েছিলাম আর কোনো জাদুটোনা ভূত প্রেতাত্মার ছায়া তাদের উপর পড়েছে, আর এসব আমাদের মধ্যে থেকে তাদেরকে হয়তো বা কন্ট্রোল করছে। শাহজাহান তখন বলে, ভূত? হ্যাঁ, এটা ভূতই তো মনে হচ্ছে। তো এবার তারা 3 বন্ধু নিজেদের স্ত্রীকে খুব ভয় পেতে শুরু করে। তারা কিছু বলার আগেই করে দেয়, আর কোনো রকম কোনো আলফা সাজার তো প্রশ্নই আসে না, কারণ তারা সোজা হয়ে থেকেই হুঁশ পাচ্ছিল না আলফা হয়ে কি মরবে নাকি। এবার রাত 9টার সময় কোনো কিছু বাহানা করে তারা 3 বন্ধুই বেরিয়ে যেত। কিন্তু আজ শ্রীনু বাইরে এসে দেখে, ওমা, গ্রামের তো সব পুরুষই ঘরের বাইরে। অর্থাৎ এই ঘটনা শুধুমাত্র তাদের 3 বন্ধুর সাথে হচ্ছে না, বরং পুরো গ্রাম জুড়ে হচ্ছে। জিনিসটা অনেক বেশি অদ্ভুত ছিল। পরদিনই শ্রীনু বলে, জানিস, এরকম তো একা আমাদের সাথে হচ্ছে না, সবার সাথেই হচ্ছে, কিন্তু কেউ মুখ খোলেনি লজ্জায়। এখন অফিসে সবাই নাইট শিফটে কাজ করার জন্য ম্যানেজারের হাতে পায়ে পড়ে যায়। ম্যানেজার তো নিজেই কনফিউজড যে যারা আগে ডে শিফটে আসার জন্য পাগল ছিল তারা এখন হঠাৎ নাইট শিফটে কেন যাচ্ছে। এরকম ভাবেই দিন যায় ভয়ে ভয়ে আর শঙ্কায়। আজ দেখা যায় ওয়ালি পানি খেতে গিয়ে জিনিস ফেলে দেয়, তাই শ্রীনুর মা খুব রেগে যায়, কারণ ওয়ালি 9টার সময় একবার খারাপ আচরণ করেছিল তার সাথে। তবে তখন শ্রীনু কোনো মতে তার মাকে সামলে নেয়। এরপরই ওয়ালি বাইরে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কিছু বলতে চাও আমাকে? শ্রীনু বলে, না তো, আমি আর কি বলবো। ওয়ালি তখন বলে, মা কি আমার নামে কিছু বলেছেন? শ্রীনু বলে, না। ওয়ালি তারপর জিজ্ঞেস করে, মা কি আমাকে পছন্দ করেন না? শ্রীনু বলে, না তো, এরকম কিছু না। কেন, তুমি এমন কথা কেন বলছো? ওয়ালি বলতে থাকে, আমারও তো কাজ করতে ইচ্ছে করে, কিন্তু আমি সবসময় পড়াশোনা আর জব নিয়েই বিজি ছিলাম, কখনো কিচেনের কাজ শিখিনি, কিন্তু তুমি শেখালে আমি ঠিকই শিখে নিব।
শ্রীনু তখন ভয়ে ভয়ে বলে আমি আমি আর কি পারি, মা আছেন তো, মা শিখিয়ে দিবেন, এটা নিয়ে এত ভাবতে হবে না। বাল্লি তখন বলে তুমি কি আমার থেকে কিছু লুকিয়ে রাখছো? শ্রীনু বলে কই না তো, কি লুকাবো? বাল্লি বলতে থাকে আমার মনে হচ্ছে কিছু তো হয়েছে যা তুমি আমাকে বলছো না। দেখো কোনো সমস্যা হয়ে থাকলে আমার সাথে কথা বলতে পারো, আমরা দুজন মিলে সেটা সমাধান করব, ঠিক আছে তো? শ্রীনু বলে ঠিক আছে। তো তারপরে শ্রীনু আর তার দুই বন্ধু আসে তান্ত্রিক মায়ার কাছে। তান্ত্রিক মায়া তখন বলে কি ভূত 9টার সময় এসে পড়ে তাই তো? শ্রীনু বলে হ্যাঁ হ্যাঁ, আপনি তো সব জেনে গেছেন, এবার দয়া করে সাহায্য করুন। মায়া তখন বলে 10,000 টাকা দিতে, কারণ একটা মন্ত্র পড়তে হবে সাধনার সাথে। অনেক কাহিনী করার পর শ্রীনু শাহজাহান আর ভেঙ্কটেশ টাকাটা দিয়েই দেয়। আর মায়া তখন তাদেরকে একটা লিকুইড দেয়, এরপর বলে এটাতে সেই 3 জনের চুল মিশিয়ে দিও, তাহলেই বুঝতে পারবে ভূত আসলে কে। তো রাতের বেলা 9টার পর অনেক যুদ্ধ করে তারা 3 বন্ধু চুল কালেক্ট করে আর সেটা লিকুইডের মধ্যে মিশিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই দেখা যায় সেখান থেকে প্রচুর ধোঁয়া তৈরি হয়। আর এবার তারা 3 জন দেখে ওমা, তাদের স্ত্রীকে তো ভর করেছে তাদের নিজেদেরই দাদিমারা। পরদিনই 3 বন্ধু এক হয় কথা বলতে। শাহজাহান বলে ভাই এটা কি হলো? হ্যাঁ মানলাম যতদিন বেঁচে ছিল ততদিন সিরিয়াল দেখেছে তারা, তাই বলে কি মারা যাওয়ার পরও আসতে হবে সিরিয়াল দেখার জন্য? ভেঙ্কটেশ বলে এবার ভেবে দেখ, পুরো গ্রামের এই অবস্থা, মানে সব দাদিমারা উপর থেকে নিচে এসে পড়ে সিরিয়াল দেখার জন্য। শ্রীনু এসব শুনে বলতে থাকে তো তাদের দেখার যখন এতই শখ তখন আমাদেরকে বলতো, আমরা উপরে কানেকশন পাঠিয়ে দিতাম, আমাদেরকে এসে এখন জ্বালানোর কি দরকার? ভেঙ্কটেশ বলে আর ভাই আমার যে দাদি ছিল সে তো আমাকে কোলে তুলে সারা গ্রাম ঘুরতো, কিন্তু এই যে দাদি ভর করেছে সে আমাকে সিরিয়ালের জন্য গলা টিপে ধরলো, এটা কিভাবে সম্ভব? কিছু বলতো তোরা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শাহজাহান বলে এই মায়া একটা কথা বলেছিল যে ভূত একটা ইচ্ছে নিয়েই আসে, তারা এটা খেয়াল করে না তুমি কে আর তোমার সাথে তার কি সম্পর্ক ছিল, তারা এসব না দেখেই নাকি রেগে মেরে ফেলে। ভেঙ্কটেশ বলে হ্যাঁ সেটাই তো, এখন সব সত্যি হচ্ছে, আমরা আর কি করতে পারি? শ্রীনু বলে আমরা আর কি করব, এখন আমাদেরকে উপরওয়ালাই বাঁচাতে পারে। ভেঙ্কটেশ বলে হ্যাঁ উপরওয়ালা আমাদের বাঁচিয়ে নাও না এই দাদিমাদের হাত থেকে। তো আজ শ্রীনু আর তার বন্ধুরা ভাবে আবারও তারা মায়ের কাছে যাবে, এবার যাবে গ্রামের সবাইকে নিয়ে, তাহলে হয়তো মায়া কিছু টাকা ডিসকাউন্টে কাজ করবে। তবে তখন তারা টিভিতে জনম জনমের বন্ধন সিরিয়ালের প্রোমো দেখে, যেখানে বলা হয় আপনাদের সিরিয়ালের প্রিয় রাজা বাবু আর সীতার মিলন হতে চলেছে আগামী শুক্রবার ফাইনাল এপিসোড, দেখতে ভুলবেন না। তো তারা 3 বন্ধু তো এবার অনেক খুশি যে যাক সিরিয়ালে নায়ক নায়িকার মিল হলেই সিরিয়াল বন্ধ হয়ে যাবে আর দাদিরাও চলে যাবে। তাই তারা অধীর আগ্রহে 3 দিন অপেক্ষা করে আর তাদের স্ত্রীদের সাথে বসেই সিরিয়াল দেখে। আজ আসে ফাইনাল এপিসোড, যেখানে রাজা সীতাকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু যেহেতু সিরিয়াল তাই ঘুরিয়ে পেঁচিয়ে অনেক টাইম নিতে থাকে, যা দেখে শাহজাহান শ্রীনু আর ভেঙ্কটেশ বলছিল ভাই তোর পায়ে ধরি, তাড়াতাড়ি মনের কথা বল আর আমাদের মুক্তি দে। এবার যখন রাজাবাবু তার মনের কথা বলতে চায় তখনই তার মাথায় গাছের ডাল ভেঙে পড়ে, সে তো সাথে সাথে বেহুশ হয়ে যায়। শাহজাহান ভেঙ্কটেশ তখন কেঁদেই ফেলে আর বলে প্লিজ ভাই প্লিজ এখন উঠে পড়, দোহাই লাগে তোর, উঠে পড় প্লিজ। রাজাবাবু এবার ওঠে, কিন্তু তখন বলে কে তুমি, আমি তো তোমাকে চিনতে পারছি না। এই কথা শুনে তো তারা 3 বন্ধু চিৎকার করে ওঠে আর বলে শেষে স্মৃতি চলে গেল, এবার আমাদের কি হবে, আমরা কিভাবে বাঁচবো? তো 3 দাদিমা উঠে গালিগালাজ করে সিরিয়ালকে, কারণ বলা হয় যে জনম জনমের বন্ধনের সামনে আরো এপিসোড আসবে, এই সিরিয়াল আরো চলবে, এখনই মিল হবে না। তো বেচারা 3 বন্ধুর কান্না আর কে দেখে, তাদের তো দুঃখের আর শেষ নেই, না জানি তাদেরকে এসব অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর এই সিরিয়ালের এখন 2999 এপিসোড চলছে, যেখানে রাজাবাবুর তার বিয়ের পরের 1 বছরের স্মৃতি মনে আছে, কিন্তু সীতাকে ভালোবাসার পরের স্মৃতি মনে নেই। তাই এবার সীতা বলেছে সে যে করেই হোক রাজাবাবুর স্মৃতি ফেরাবে। এইসব দেখার পর শ্রীনু আর তার বন্ধুরা বলে এসব কি দেখলাম, সে বলেছে স্মৃতি ফেরানোর চেষ্টা করবে, তার মানে এই সিরিয়াল তো আরো চলবে অনেকদিন। শাহজাহান বলতে থাকে তার মানে এখন সীতাকে রাজাবাবু টর্চার করবে, সেটা নিয়েই আগামী 300 এপিসোড চলবে। রাজাবাবু বদলাবে কিনা সেটা নিয়ে আরো 500 এপিসোড, আর রাজাবাবু স্মৃতি ফেরাতে ফেরাতে আরো 1000 এপিসোড, আর তারা দুজন মিলবে কি না মিলবে এইসব নিয়ে আরো 3000 এপিসোড। আর ততদিন পর্যন্ত রাত 9টার ভূতের তাণ্ডব সহ্য করতে হবে তাদের। এসব বলে সে বলতে থাকে ভাই আমি
আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি তো পাগল হয়ে যাব এবার। এইভাবে চলতে থাকলে আমরা আমাদের ফ্যামিলির সব হারিয়ে ফেলবো। তখনই সেখানে সেই কুমার আসে তার টিভি চ্যানেলের অ্যাড দিতে। শ্রীনু তো এবার রেগে যায় আর বলে এই শয়তানকে আজ আমি খুন করব। শাহজাহান তখন বলে ভাই তোরা ঝগড়া পরে করিস, আগে মায়ার কাছে চল, সেই একটা পথ দেখাতে পারবে। এবার মায়াকে শ্রীনু বলে মায়া ম্যাডাম যদি গ্রামের সবাই মারা যায় তাহলে কি হবে, আমাদেরকে প্লিজ বাঁচান না। মায়া তখন বলে আগামী 10 দিন পর পূর্ণিমা আসছে, তখন তাদের শক্তি অনেক বেড়ে যাবে আর তোমরা যেখানে খুশি সেখানেই লুকাতে পারো, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে পারবে না, সম্পূর্ণ গ্রাম শেষ হয়ে যাবে। শ্রীনু এসব শুনে বলে ম্যাডাম আপনি শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আরে বেঁচে থাকার কোনো উপায় থাকলে সেটা বলুন না, এসব বলে আমাদেরকে আরো টেনশনে কেন ফেলছেন। মায়া তখন বলে এটা এত সহজ হবে না, তোমাদের মধ্যে শক্ত মন থাকতে হবে, ভয়ঙ্কর শক্তির সাথে লড়াই করার জন্য তোমাদের মধ্যে সেই সাহস থাকতে হবে। শাহজাহান বলে 10,000-এর অফার আছে না, আমরা দিব, আর ওই বোতলের লিকুইড নিয়ে যাব। মায়া বলে এবার আমি তোমাদেরকে কিছু দিয়ে হেল্প করতে পারবো না, টাকা দিলেও হবে না, কারণ এর সমাধান তোমাদের সবার হাতেই আছে। এবার বলো তো ভূতের কি চাই। শ্রীনু বলে কি চাই আবার, ওই জঘন্য সিরিয়াল। মায়া বলে হ্যাঁ, তারা মারা যাওয়ার পরও সেটাই দেখতে চাইছে, তাই যদি একবার এটা শেষ হয়ে যায় তাহলে তারাও চলে যাবে। শ্রীনু তখন বলে ম্যাডাম এটা আজকালের মধ্যে শেষ হবে না, কারণ সিরিয়ালের গল্প আরো বাড়ানো হচ্ছে, আপনি হয়তো বা টিভি দেখেন না তাই জানেন না, আপনি কিছু একটা হেল্প করুন না। মায়া বলে আমি এখানে কিছু করতে পারবো না, তোমাদেরকেই খুঁজে বের করতে হবে এর থেকে মুক্তির পথ, আর যদি তোমরা একবার মন বানিয়ে নাও তাহলে অবশ্যই রাস্তা পেয়ে যাবে। তো রাতের বেলা এই সব ভাবতে ভাবতে ঘুমাতে আসে শ্রীনু, তবে তখন দেখে তার দাদির ছবিটা নেই, সে তো তার পাশেই শুয়ে আছে আর তাকে বলছে শ্রীনু সিরিয়ালটা একটু চালিয়ে দে না। শ্রীনু তো এবার বেশ ভয় পেয়ে যায় আর নিচেই ঘুমিয়ে যায়। এই সব কিছু দেখে ভাল্লি, তাই ভাল্লি ভাবে হয়তো সে বাড়ির কাজ করে না বলে শ্রীনু তার থেকে দূরে সরে যাচ্ছে, সেজন্য পরদিন সকালে উঠেই ভাল্লি তার কাজ করার চেষ্টা করে, ঘর বাড়ির অনেক কিছু করতে থাকে, যেহেতু সে আগে কখনো করেনি তাই কাজ করতে গিয়ে ভাল্লি তার হাতও পুড়িয়ে ফেলে। সেই সময় শ্রীনু এসে হেল্প করতে চাইলে ভাল্লি তো রেগে যায়, তার সাথে আর কথাই বলে না। শ্রীনু তখন বলে কি হয়েছে, রেগে যাচ্ছ কেন, কিছু হয়েছে কি। ভাল্লি বলে এভাবে আমিও সেদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সমাধান করার চেষ্টা করব, কিন্তু তুমি কি কিছু বলেছিলে আমায়? এ ঘরের কেউ আমার সাথে ঠিকঠাক মতো কথা পর্যন্ত বলে না, কি হয়েছে আমাকে কি কেউ বলবে? শ্রীনু এবার ভাল্লিকে সবটা খুলে বলার চেষ্টা করে। সে বলে এই ঘরটা একটা সময় আমার দাদিমার ছিল, আর সে এখন রোজ রাত 9টায় আসে আর এসে সিরিয়াল দেখে চলে যায়। ভাল্লি এটা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে সে কিভাবে আসবেন, তিনি তো মারা গেছেন তাই না? শ্রীনু বলে হ্যাঁ, কিন্তু তিনি আসেন তোমার মাধ্যমে, আর যখন তোমাকে তিনি ভর করেন তখন তোমার কিছু মনে থাকে না, তবে চিন্তা করো না, আমি সমাধান ঠিকই বের করে নিব। ভাল্লি তখন রেগে গিয়ে বলে এসব কি হচ্ছে, যদি তোমার আমাকে ভালো না লাগে সোজা বলে দাও, বেকার এসব ভূতের অপবাদ দিতে হবে না। শ্রীনু বলে আরে আমি মিথ্যা কেন বলবো, তুমি একা না যে এইসব করছো, এই পুরো গ্রামের পুরুষ তাদের স্ত্রীদের দ্বারা টর্চার হচ্ছে। তখন ভাল্লি জিজ্ঞেস করে ভূতটাকে? শ্রীনু তখন তাকে জড়িয়ে বলে ভয় পেও না, আমি ভূতকে তাড়িয়েই ছাড়বো, আর এই সবকিছু ওই ফালতু সিরিয়ালের জন্য হচ্ছে বুঝলে, ইচ্ছে করে কি যে করি এই সিরিয়ালকে। তখনই দাদিমার আত্মা চলে আসে আর শ্রীনুকে ছুঁড়ে ফেলে দেয়। শ্রীনু বলে ইস, আমি ভূতকেই ভূতের কথা বলেছি, তাড়াতাড়ি ভাগি, না হলে তো মরতে হবে। এই বলেই শ্রীনু সেখান থেকে চলে যায়। আজ যখন ভাল্লির সিরিয়াল দেখা শেষ হয় তখন সে দেখে সে তো টিভির সামনে বসে আছে। ভাল্লি তখন বুঝতে পারে যে তার হাজবেন্ড সত্যিই বলেছিল যে তার দাদির আত্মা আসে সিরিয়াল দেখার জন্য, তাও তার মাধ্যমে। পরদিনই ভাল্লি ফারিদা আর গায়ত্রীকে বলে আচ্ছা তোমরা আজকাল 9টা থেকে 9টা 30 পর্যন্ত কি করো? গায়ত্রী আর ফারিদা তো কিছুই বলতে পারে না। গায়ত্রী শুধু বলে সত্যি বলতে আমি আজকাল বুঝতে পারছি না কখন ঘুমাই রাতের বেলা, আমার হাজবেন্ড বলে আমি নাকি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই, তাই মনে থাকে না। ফারিদা বলে হ্যাঁ, এই একই কথা আমার হাজবেন্ডও বলে। ভাল্লি এসব শুনে বলে চুপ করো, এবার আমার কথা শোনো, আসলে আমরা 9টার দিকে কি করি সেটা বলছি। ভাল্লি এবার সব তাদেরকে খুলে বলে যা যা তাকে শ্রীনু বলেছে। এদিকে ভেঙ্কাটের শাহজাহান এসে ধরে শ্রীনুকে আর বলে কি রে, তোকে না আমরা মানা করেছিলাম ভূতের কথা কাউকে বলবি না, এতদিন ধরে এটাকে রহস্য করে রেখেছিলাম, কিন্তু তোর জন্য সবকিছু শেষ হয়ে গেল, তুই কেন তোর স্ত্রীকে বললি বল? শ্রীনু তখন কেঁদে কেঁদে বলে আরে কাল আমি আমার স্ত্রীর বিভৎস মুখ দেখেছি, তাকে এই অবস্থায় দেখে আমার কান্না চলে এসেছিল, তোমরা আমার জায়গায় থাকলে কি করতে? হ্যাঁ। শাহজাহান তখন বলে হয়েছে, আর কাঁদতে হবে না,
আমরা একটা না একটা উপায় বের করেই ছাড়বো আর এই বিপদ থেকে মুক্তি পাবো। এখন তাদের তিনজনের স্ত্রী বিভিন্ন রকমের পরিকল্পনা করে সিরিয়াল থেকে বাঁচতে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। ভেঙ্কটেশ তো তার দাদিমার হাতে বেশ মারও খায়, মানে সিরিয়ালে যে টর্চার রাজাবাবু সীতাকে করে সেগুলোর রাগ তাদের তিনজনের উপর তাদের দাদিমারা ঝাড়ে। তো আজ সেই সম্পূর্ণ চাঁদ ওঠে, আর সেটা ছিল লাল চাঁদ। তাই আজ ভূতের শক্তি আরো বেড়ে যায়। টিভিতে সীতাকে রাজাবাবু ইচ্ছে মতো টর্চার করতে থাকে, আর সেই টর্চারের কারণে তাদের তিনজনের বউও রেগে যায়, একেবারে পাগল হয়ে যায়। তারা তো ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে ফেলে, আর তখন এই তিন বন্ধুরও অবস্থা খারাপ করে তাদের স্ত্রীরা। তো এর পরদিনই ভেঙ্কটেশ তার বন্ধুদের কাছে এসে বলে, ভাই আমার বউ কত ভদ্র ছিল, চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতো না, কিন্তু ভূত আসার পর থেকে সে আমার চুলের মুঠি ধরে ঘুরঘুর করে। ওদিকে আবার ওয়াল্লি ফারিদার গায়ত্রী কথা বলছিল তাদের ঘর এলোমেলো নিয়ে। ওয়াল্লি বলে, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কাল রাতে কি হলো, সে বলে কিছুই না, কিন্তু ঘরের যা অবস্থা আমি নিশ্চিত কিছু তো হয়েছে। গায়ত্রী বলে, হ্যাঁ আমাদেরও তো একই অবস্থা, আমরা কি সত্যিই কিছু খারাপ করেছি? আমার তো বিশ্বাস হচ্ছে না আমি ওনার গায়ে হাত তুলতে পারি। এদিকে তো তিনজন মদ খেয়ে মাতাল হয়ে থাকে। টিভিতে তখন অভিনেতা রাজাবাবু ইন্টারভিউ দিয়ে বলে, যা আপনাদের ভালোবাসা থাকলে আরো 1000 এপিসোড আনবো। শ্রীনু তো এটা শুনেই রেগে যায় আর বলতে থাকে, শয়তানের বাচ্চা, আগে তোকে মারা উচিত, আমাদের জীবন ধ্বংস করে বলছে আবার ভালোবাসা থাকলে 1000 এপিসোড আনবে, তোর উপর আমার অভিশাপ পড়ুক বদমাস। তখনই লাইভ ইন্টারভিউতে কল করে বাল্লি আর রাজাবাবুকে বলে, আচ্ছা আপনি এত বছর ধরে সীতাকে ভালোবেসে আসছেন, কিন্তু এখন আপনি এত ভালো একটা মেয়েকে কেয়ার না করে উল্টো মারপিট করছেন, এসব কি দেখাচ্ছেন? রাজাবাবু বলে, আসলে যবে থেকে সীতাকে টর্চার করা হচ্ছে তবে থেকে আমাদের ভিউজ বেড়ে গেছে, সেই সাথে আমাদের টিআরপিও অনেক বেড়েছে। শুধু তাই নয়, আমাদের সিরিয়াল এখন 1 নম্বর পজিশনে আছে। ফারিদা বলে, এসব কি কথা বলছেন? এই তো আপনি 432 নম্বর এপিসোডে তাকে ফুল দিয়েছিলেন, তেমনি ভাবে 2232 নম্বর এপিসোডে আপনি তাকে 500 রুপি দিয়েছিলেন কিছু একটা কেনার জন্য। আমরা আপনাকে তখন বেশি সাপোর্ট করেছি যখন আপনি তাকে কেয়ার করতেন, ভালোবাসা দেখাতেন। রাজাবাবু বলে, বাহ, আমার নিজেরই তো ডিটেলস মনে নেই, কিন্তু আপনাদের মনে আছে, থ্যাঙ্কস। এই ইন্টারভিউ টিভিতে দেখে শাহজাহান বলে, আরে ভাই কি নলেজ, এরা কিভাবে এত কিছু মনে রাখে? গায়ত্রী তখন কল করে বলে, আচ্ছা আর কতদিন চলবে এই সিরিয়াল? আমার শাশুড়ি যখন ইয়াং ছিল তখন থেকেই চলছে এই সিরিয়াল। আমার বেচারা হাজবেন্ড মাথায় সবসময় বাম লাগিয়ে থাকে, হাঁটুতেও ব্যথা থাকে। বেচারা আগে আমাকে দিয়ে তার পা টেপাতো, কিন্তু এখন তো আমার হাতেই রোজ মার খায়। এসব দেখে তো ভেঙ্কটেশ লজ্জায় মাথা লুকায় আর বলে, আরে ভাই আমার বউ তো টিভিতে আমার সম্মান হানি করছে, একে কেউ থামাও। গায়ত্রী এদিকে বলতে থাকে, আচ্ছা এই সিরিয়াল শেষ করা তো আপনার হাতেই, তাই না? তাহলে প্লিজ একটু ভালোবাসা দেখিয়ে শেষ করুন। রাজাবাবু বলে, আসলে এসব ভালোবাসা কেউ দেখতে চায় না, রিয়েল লাইফেও মেয়েরা রাজাবাবুর মতো ছেলেকেই পছন্দ করে। ওয়াল্লি বলে, আরে এই বদমাইশ, তোকে কে শিখিয়েছে এসব? রাজাবাবু বলে, লাইভে আছি, ভাষা ঠিক করে কথা বলুন। ওয়াল্লি বলতে থাকে, আগে বল কে তোকে বলেছে যে মেয়েদেরকে ডমিনেট করে রাখতে হবে? তাকে আমার সামনে নিয়ে আয়, আমি তাকে এক থাপ্পড় দিয়ে এই ভূত নামিয়ে দিব। এ কথা শুনেই তো শ্রীনুরা মাথা লুকায়, কারণ তারা নিজেরাই তো এইসব করবে বলে পরিকল্পনা করেছিল। ওয়াল্লি তখন বলে, একটা নির্দোষ মেয়েকে মেরে তোদের কি শান্তি হয় রে? এবার রাজাবাবুও রেগে যায় আর বলে, হ্যাঁ টর্চার করি, আর আরো বেশি বেশি টর্চার করব। এখন দেখবি কাল সীতাকে কিভাবে আমি মারি। ফারিদা বলে, কি বললি তুই? সীতার কিছু হলে তোকে আমি মেরেই দিব। রাজাবাবু তখন বলতে থাকে, আমাকে ভয় দেখাচ্ছ? আমাদের গল্প আমাদের ইচ্ছা, যা খুশি তাই করব, তাই লিখব। ওয়াল্লি বলতে থাকে, এসব ফালতু সিরিয়ালের নাম জনম জনমের বন্ধন না রেখে জনম জনমের অত্যাচার রাখ শয়তান। রাজাবাবু বলতে থাকে, হ্যাঁ তাই রাখবো, এখন কল রাখ। তো রাজাবাবু তো এবার রেগে মেগে সবার সাথে ঝগড়া করে ইন্টারভিউ থেকে চলে যায়। এবার শ্রীনু এই ইন্টারভিউ আর তার স্ত্রীর কথা শোনার পর একটা আইডিয়া বের করে। শ্রীনু তার বন্ধুদেরকে বলে তারা একটা সিরিয়াল করবে, আর সেখানে ভূত যা চাইছে তাই করবে, অর্থাৎ তাদের হ্যাপি এন্ডিং দেখাবে। মায়াও এটাই বলেছিল, ভূত যা চায় তা পেলে চলে যাবে, অর্থাৎ ভূত চায় সীতা এবং রাজাবাবুর মধ্যে মিলন হোক। শাহজাহান তখন বলে, আচ্ছা আর আমরা এসব করব কিভাবে? তারপর একই টাইমে টেলিকাস্টই বা হবে কিভাবে? শ্রীনু বলে, আমি সব ভেবে রেখেছি, আর এটাই করব। না হলে ওই রাজাবাবু যদি সীতাকে সত্যিই খুন করে তবে আমরা আর ভূতেদের হাত থেকে মুক্তি পাবো না। তাই রাজাবাবু তার সিরিয়ালে কিছু করার আগে আমাদেরকেই আমাদের ফেক সিরিয়াল পাবলিশ করতে হবে। শাহজাহান তখন বলে, আর সেটা কে করবে? শ্রীনু বলে, চল আমি নিয়ে যাচ্ছি। তো এবার শ্রীনু দুজন ফিল্ম মেকারকে আনে, একজনের নাম বীরা আর আরেকজনের নাম ঘানা।
তারা কম বাজেটে শুটিং করে দিবে। ভীরা বলে তো কি করতে হবে? শ্রীনু তখন সিরিয়ালটা দেখিয়ে বলে আমরা চাই এটার ক্লাইম্যাক্স চেঞ্জ করতে, তো পারবে কি সেম করতে? ভীরা বলে পারবো। এবার তারা শুরু করে দেয় সিরিয়াল শুটিং শেষ করার পর আজ একটা এপিসোড রাত 9টায় টিভিতে দেওয়া হয়। সেটা দেখার পরে তো তিন ভূত এই প্রথম কনফিউজড হয়ে যায়। ফারিদা টিভির সামনে গিয়ে ভাবছিল এটা কি আসল না নকল। শাহজাহান তখন তাকে বারবার বলে কি বলো, এই তো সীতা আর এই তো রাজাবাবু। আয় হায়, রাজাবাবু কি সীতাকে মেরে দিবে নাকি সে বেঁচে যাবে? তো দেখা যায় যখনই এখানে দেখানো হয় সীতা বেঁচে যায়, তখন তারা তিন ভূতি তো খুব খুশি হয় আর ভেবেই নেয় যে এটাই আসল সিরিয়াল। এবার তারা তিন বন্ধু দেখা করে আর বলে জীবনে প্রথমবার ভূতকে বোকা বানালাম। তো এভাবেই চলতে থাকলে আমরা অবশ্যই এই ভূতদের হাত থেকে বাঁচতে পারবো, তার সাথে পুরো গ্রামও বেঁচে যাবে। তো এবার তো গ্রামের সবাই কুমারের টিভি সরিয়ে শ্রীনুর কেবল টিভি চ্যানেল লাগিয়ে নেয়, কারণ সেখানে তো সিরিয়ালের গল্প পরিবর্তন করে আপলোড করছিল শ্রীনু। আর গ্রামের সবার এতে ভালো হবে এটা দেখে গ্রামের সবাই শ্রীনুর প্রশংসাও করে। এবার তারা সবাই একসাথে বসে কিভাবে গল্প এগিয়ে নিয়ে যাবে আর গল্পের হ্যাপি এন্ডিং করবে সেটা নিয়ে কথা বলতে থাকে। তখন এক একজন এক এক কাহিনী বলছিল। তবে সেখানে ভেঙ্কটেশ বলে আচ্ছা, রাজাবাবু সীতার জব করা পছন্দ করে না, তাহলে আমরা এবার সীতার জব বন্ধ করিয়ে দেই, তাহলে তো রাজাবাবু আর মারামারি করার কথা ভাববে না আর আমরাও গল্পটা হ্যাপি এন্ডিং এর দিকে নিতে পারবো। কিন্তু শ্রীনু বলে না, এটা ঠিক হবে না, তাদের পছন্দ নাও হতে পারে ব্যাপারটা। ভেঙ্কটেশ বলে কেন, হাউসওয়াইফকে অসম্মান করার মতো নাকি? তাহলে আর জব ছাড়লে সমস্যা কি? এবার সবাই রাজি হয় এরকম করতে। সিরিয়ালে দেখানো হয় সীতা রাজাবাবুকে বলছে আপনি যেমনটা চেয়েছিলেন আমি তেমনই করব, জব ছেড়ে ঘরের দেখাশোনা করব, খেয়াল রাখবো। তো এই দৃশ্য দেখে তিন ভূতি বলে ওঠে আমার একদম পছন্দ হয়নি, কেন সে জব ছাড়বে? রাজাবাবু কেন তাকে বাধ্য করলো? শাহজাহান বলে কেন, জব ছাড়লে ক্ষতি কি? সে ঘর সামলাবে আর তোমরা তো তাই করো, এখানে খারাপ কি হয়েছে? ফারিদা বলে না না, এখন কি সে 10 টাকার জন্য হাত পাতবে নাকি? না, আমার ভালো লাগেনি। ওয়াল্লিও কাচের উপর হাঁটছিল আর বলছিল কিভাবে রাজাবাবু তার জব ছাড়ালো, আমি মানতে পারছি না। এরকম করে তিনজনই নিজেদেরকে রাগের চোটে আঘাত করতে থাকে। এদিকে হসপিটালে আসার পর এই সবকিছু দেখে শ্রীনু নিজেকে সামলাতে পারে না আর বাইরে এসে কাঁদতে থাকে। ভেঙ্কটেশ বলে কি রে, কাঁদছিস? শ্রীনু বলে হ্যাঁ, আমি কাঁদছি কারণ আমার কান্না আসছে। কি হলো তোর আলফাগিরির? আমি বলেছিলাম এই গল্প তাদের পছন্দ নাও হতে পারে। ভেঙ্কটেশ বলে আমি কি সব জেনে বুঝে করছি নাকি? শাহজাহান বলে দেখ, এখন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে চলবে না, একটা কিছু উপায় বের করতে হবে হ্যাপি এন্ডিং এর। তো তারপর তারা এই বিষয়ে কথা বলে তাদের স্ত্রীদের সাথে। আর এবার এই সব তারা তাদের মা বাবাকেও জানায়। তখন শ্রীনুর মা বলে আমার শাশুড়ি মা জব করার জন্য আমাকে পর্যন্ত তখন বলতো, তাহলে কিভাবে ভাবলে যে জব চলে যাওয়ার বিষয়টা উনি সাপোর্ট করবেন? তো শ্রীনু এবার সব বুঝতে পারে যে তারা একা একাই হ্যাপি এন্ডিং লিখতে পারবে না, তাই তারা তাদের স্ত্রীদের এই পরিকল্পনায় যোগ করে আর বলে এবার তোমরা এই গল্পটা লিখবে আর সেই মতোই আমরা শুটিং করব। তোমরা ভেবে দেখো কিভাবে একজন মেয়ে নিজের স্বামীকে চায় আর সেই মতোই সব ক্লাইম্যাক্সটা হবে। এবার ওয়াল্লি, ফারিদা আর গায়ত্রী মিলে এন্ডিংটা লেখে আর শুটিংটাও শেষ করে। এখন এই তিন কাপলের মধ্যে অনেক মিল ভালোবাসা হয়েছে, অর্থাৎ সেই আলফা হওয়ার ভূত এখন ছেলেদের মাথা থেকে নেমে গেছে। তারা এখন নিজেদের স্ত্রীকে খুব কেয়ার করে আর ভালোবাসে। তো রাত 9টা বাজার আগেই তারা বসে পড়ে আজ ক্লাইম্যাক্স দেখার জন্য। কিন্তু তখনই টিভিতে সিরিয়াল আসে না, সবকিছু তো ব্ল্যাঙ্ক ছিল। আর তাই ওয়াল্লি আর বাকিরা বলে আমাদের রেখে তোমরা বাইরে যাও, আমরা নিজেদের সামলে নিব। এবার তো 9টার সময় সিরিয়াল না আসায় সবাই পাগল হয়ে যায়। শ্রীনুরা এসে দেখে তাদের কেবল নষ্ট করে দিয়েছে কুমার। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই যে সিডি ছিল সেটা তারা নিয়ে নেয় আর সবার ঘরের টিভি একটা জায়গায় জড়সড় করে। তারপর শ্রীনু মাইকে সিরিয়ালের গান লাগিয়ে সব দাদিমাকে ডেকে আনে। সবাই তো এসে সেখানে ফাইনাল ক্লাইম্যাক্স দেখতে বসে, যেখানে রাজাবাবু ক্ষমা চাইছিল আর বলছিল সীতা, আমি তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি কথা দিচ্ছি এখন থেকে তোমার মনের মতো ভালো স্বামী হয়ে দেখাবো। সীতা তখন বলে আমরা এখন থেকে সবকিছু ভাগাভাগি করে করব, ফ্যামিলিতে সিদ্ধান্ত নিলে তা দুজন মিলে কথা বলে নিব। রাজাবাবু বলে তুমি যেমন বলবে তেমনই সব হবে, তুমি জবও করবে আর আমি তোমাকে বাধা দিব না। তো এবার এখানে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়, সাথে তো সব দাদিমারাও খুশি হয়ে চলে যায়। এবার এর সাথে আলফা পুরুষরা বুঝতে পারে বউদের সাথে আসলে কেমন ভাবে চলতে হয়। তাই শাহজাহানও এখন তার স্ত্রীর ইচ্ছা পূরণ করে পার্লার খোলার কথা বলে। ভেঙ্কটেশ তার স্ত্রীর সব সমস্যার কথা শুনে তা সমাধান করে, তাকে কফির কথা বললেও সুন্দর করে বলে। আর শ্রীনিও তার স্ত্রীর থেকে সমাধান চায় নিজের কেবল টিভির
জন্য সবকিছুই ভালো হচ্ছিল। তখনই সেখানে কুমার আসে আর কেঁদে কেঁদে বলে, ভাই আমাকে বাঁচাও। শিনু তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? কুমার বলে, আমার কি হবে, আমার দাদিমা তো ফিরে এসেছে আমার বউয়ের মধ্যে। আর সে চোখ বড় বড় করে তেড়ে আসে আমার দিকে সব সময়। এবার তো এই নিয়ে আবারও বেশ ভয় পায় শিনু। আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। হতে পারে গল্পে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে। কি সেই টুইস্ট তা হয়তো আমরা এর পরবর্তী পার্টেই জানতে পারবো। আর এর পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।